হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট বংবাইটে। তোমাদের জন্য যে এনএম জেএনএম এর ম্যারাথন ক্লাস চলছে, সেই ম্যারাথন ক্লাসে আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার প্র্যাকটিস করাচ্ছি। সেই প্রিভিয়াস ইয়ারের আজকের সেটটা দেখো, 2022-এর শিফট 2 এর সেটটা রয়েছে। এই সেটে লাইফ সায়েন্সের যে 40খানা প্রশ্ন ছিল ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 মিলিয়ে, ওই সমস্ত প্রশ্নই তোমাদের সাথে আজকে আলোচনা করব। ও দেরি না করে ক্লাসটা স্টার্ট করছি। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে ক্যাটাগরি 1-এর, মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য রক্ষার সঙ্গে সম্পর্কিত সেটা কোনটা? মেডুলা অবলঙ্গাটা, সেরিবেলাম, সেরিব্রাম, থ্যালামাস। দেহের ভারসাম্য রক্ষা করে আমাদের লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ককে ইংলিশে বলা হয় সেরিবেলাম। অপশন বি এরটা হয়ে যাবে সঠিক আনসার। এই কারণে কিন্তু তোমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে মানে আমাদের চোখ আর ব্রেনের কিছু পার্টের, বিশেষ করে ব্রেনের পার্টগুলোর ক্ষেত্রে ইংলিশ টার্মগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে। তোমরা হয়তো উত্তরটা জানো যে দেহের ভারসাম্য রক্ষার সঙ্গে লঘু মস্তিষ্ক সম্পর্কিত, কিন্তু ইংলিশ টার্মটা জানো না। তখন এখানে গুলিয়ে ফেলবে, সেরিবেলাম হবে কি সেরিব্রাম হবে, এই দুটোর মধ্যে অপশান গুলিয়ে ফেলবে, ভুল উত্তর দিয়ে আসবে। তখন এজন্য এই জায়গাগুলোতে কিছু কিছু তোমাদের ইংলিশ টার্ম জেনে রাখতে হবে। এরপরে দেখো, 2-এর দাগের কোশ্চেন কি রয়েছে? ড্যাশ হলো একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন। এটা তো খুবই ইজি প্রশ্ন। অক্সিন, জিবরেলিন, ইথিলিন, অ্যাবসিসিক অ্যাসিড গ্যাসীয় উদ্ভিদ হরমোন। ইথিলিন কি কাজ করে? ফল পাকাতে সাহায্য করে। এই প্রশ্নটাও দেয় অনেক সময় যে কোন হরমোন ফল পাকাতে সাহায্য করে। ইথিলিন গ্যাসীয় হরমোন, যেটা ফল পাকাতে সাহায্য করে। অনেক সময় কি হয়, গাছে যখন কাঁচা ফল থাকে, ইথিলিনটা যেহেতু গ্যাসীয়, সেই স্প্রে করে দিলে ওখান থেকে উদ্ভিদ মানে ওই যে ফলটা গাছের মধ্যে পেকে যায়। এরপরে এর যে বাকি অপশানগুলো রয়েছে দেখো, অক্সিন অগ্রস্ত প্রকটতা দেখায়। অক্সিন ইন্ডোল বর্গযুক্ত হরমোন। আর জিব্বারেলিন প্রথম আবিষ্কার হয়েছিল জিব্বারেলা ফুজিকুরোই নামক একটা ছত্রাক থেকে। আর জিব্বারেলিন হচ্ছে কি নাইট্রোজেন বিহীন হরমোন। এটাও পরীক্ষায় আসে যে একটা নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের নাম বলো, সেটা জিব্বারেলিন হবে। এরপরে রয়েছে অ্যাবসিসিক অ্যাসিড। এটা হচ্ছে কি উদ্ভিদের স্ট্রেস কমাতে সাহায্য করে। মানে উদ্ভিদ যখন কোনো উদ্ভিদের তো বিভিন্ন প্রাকৃতিক খারাপ কন্ডিশনের মধ্য দিয়ে যেতে হয়, সেই কন্ডিশনে উদ্ভিদকে সুরক্ষা প্রদান করে এই অ্যাবসাইসিক অ্যাসিড, সেজন্য এটাকে স্ট্রেস হরমোনও বলা হয়। এরপরে 3-এর প্রশ্ন রয়েছে দেখো, আর্কিওপটেরিক্স কোন গোষ্ঠীদ্বয়ের মধ্যে হারানো যোগসূত্র? আর্কিওপটেরিক্সকে মিসিং লিঙ্ক বলা হয়। সেই জন্য এটাকে আর মিসিং লিঙ্ক মানে এগুলো লুপ্ত হয়ে গেছে, হারিয়ে গেছে, কিন্তু দুটো প্রাণী পর্বের মধ্যে এরা যোগাযোগ সম্পন্ন রাখে, যোগাযোগটাকে ঠিক রাখে, তো সেই জন্য এদেরকে মিসিং লিঙ্ক বলা হয়, যোগসূত্র রাখে। যেমন দেখো এখানে অপশানগুলো দিয়েছে পক্ষী আর স্তন্যপায়ী সরীসৃপ ও স্তন্যপায়ী সরীসৃপ ও পক্ষী উভয়চর ও পক্ষী। এখানে যে সঠিক অপশান হবে আর্কিওপটেরিক্স সরীসৃপ আর পক্ষীর মধ্যে যোগসূত্র বজায় রাখে। মানে এর মধ্যে কিছু সরীসৃপেরও বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, আবার কিছু পাখিরও বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। সেখান থেকে বোঝা যায় যে সরীসৃপ থেকে পাখির সৃষ্টি হয়েছে, আর সরীসৃপ আর পাখি এই দুই পর্বেরই মধ্যবর্তী একটা প্রাণী আর্কিওপটেরিক্স, যেটা দুটোরই বৈশিষ্ট্য বহন করছে এবং দুটোর মধ্যে যোগসূত্র বহন করছিল, কিন্তু এরা এখন লুপ্ত হয়ে গেছে, সেই জন্য এদেরকে মিসিং লিঙ্ক বলা হয়। এরপরে 4-এর প্রশ্ন রয়েছে দেখো, বায়ুমণ্ডলে ওজোন স্তরের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ কি? কারণ ইহা পৃথিবীকে বৃষ্টি দেয়, পৃথিবীকে অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে, পৃথিবীকে বন্যা থেকে রক্ষা করে, পৃথিবীকে অগ্নুৎপাত থেকে রক্ষা করে। বায়ুমণ্ডলের ওজোন স্তর কি করে? অপশন বি এরটা হয়ে যাবে, এরা পৃথিবীকে অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে। নেক্সট রয়েছে দেখো, অপশন বি এরটাই শুধু হবে, অপশন সি এরটা হবে না, এখানে টানা হয়ে গেছে বেশি, সেই জন্য সি এর অপশনটাও চলে এসেছে, অপশন বি এরটা হবে। এরপরে দেখো 5-এর কোশ্চেন, অপটিক নার্ভ কি? অপটিক নার্ভ কোনটা? এখানে দেখো মোটর স্নায়ু, স্পাইনাল স্নায়ু, মিশ্র স্নায়ু, সেন্সরি স্নায়ু। অপটিক স্নায়ু আমাদের কোথায় থাকে? চোখের মধ্যে অপটিক স্নায়ু থাকে। 5-এর প্রশ্নের যে সঠিক আনসার হয়ে যাবে, এটা এক প্রকার সেন্সরি, যেহেতু সেন্সরি অর্গানে কাজ করে আমাদের চোখের, তো সেই জন্য এটাকে সেন্সরি স্নায়ু বলা হয়। এরপরে 6-এর কোশ্চেন রয়েছে দেখো, কোন হরমোনটি পিটুইটারির অগ্রখণ্ড থেকে নিঃসৃত হয় না? এসিটিএইচ, এফএসএইচ, এডিএইচ, টিএসএইচ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 6-এর দাগের অপশন বি এরটা হয়ে যাবে, এডিএইচ। এটা পশ্চাৎ পিটুইটারি থেকে
থেকে খরিত হরমোন, এটাকে এর ফুল ফর্ম অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এটা যে বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণে সাহায্য করে, এই হরমোনটা অ্যান্টি ডাইউরেটিক হরমোন। আর যখন এডিএইচ হরমোনের ক্ষরণ কম হয় তখন কি হয়, বহুমূত্র রোগ দেখা যায়, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটে না ঠিকঠাক মতো। বাকিগুলো যা রয়েছে সবগুলোই পিটুইটারির অগ্রখণ্ড থেকে ক্ষরিত হয়। এগুলোর ফুল ফর্মগুলো একটু জেনে রাখবে, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, তারপর অপশন সি এটাও রয়েছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর অপশন ডি এটা রয়েছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এগুলো সব স্টিমুলেটিং হরমোন। এই অগ্রপিটুইটারি থেকে ক্ষরিত হরমোনগুলো অন্য গ্রন্থির উপর প্রভাব বিস্তার করে, অন্য গ্রন্থির ক্ষরণকে বৃদ্ধি করে। যেমন ধরো টিএসএইচ এটা থাইরয়েড গ্রন্থির উপর প্রভাব বিস্তার করে, থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণে সাহায্য করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। সেই জন্য যেহেতু পিটুইটারি গ্রন্থির ক্ষরণ অন্য গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, অন্য গ্রন্থির ক্ষরণকে উদ্দীপনা যোগায়, সেই জন্য পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা মাস্টার গ্ল্যান্ড বলা হয় বা প্রভু গ্রন্থি বলা হয়। এগুলো একটু এক্সট্রা ইনফরমেশনের মধ্যে মনে রাখবে। আশা করি তোমরা জানো, যারা একটু ভালোভাবে প্রিপারেশন নেবে এই সমস্তগুলো ইজি প্রশ্ন একদম তোমরা জানো আশা করছি। এরপরে 7 কোশ্চেন রয়েছে, দেখো মাটির অম্লতার জন্য দায়ী গ্রিন হাউস গ্যাস মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। মাটির অম্লতার জন্য 7 যে প্রশ্নটা সঠিক আনসার হয়ে যাবে অপশন এ মিথেন। মিথেন একটা গ্রিন হাউস গ্যাস, এই গ্যাসটার জন্য মাটির অম্লতার জন্য দায়ী। এরপরে 8 প্রশ্ন রয়েছে, দেখো জিন ব্যাংক কোনটার উদাহরণ? এক্সিটু সংরক্ষণ, ইনসিটু, জীববৈচিত্র্য হটস্পট, মাইক্রো প্রোপাগেশন। জিন ব্যাংক তাহলে কিসের হবে? অবশ্যই এক্সিটু সংরক্ষণ হবে, কারণ জিন ব্যাংকে যে বীজ আরও বিভিন্ন ধরনের বস্তু সংরক্ষণ করা হয়, জিন সংরক্ষণ করা হয়, সেই জিনকে তার পরিবেশের বাইরে এনে সংরক্ষণ করা হয়, সেই জন্য এগুলো এক্সিটু সংরক্ষণের মধ্যে পড়ে যাবে। এরপরে 9 প্রশ্ন রয়েছে, দেখো অরিজিনস অফ স্পেসিস এই বইটা কে লিখেছিলেন? গ্রেগর জোহান মেন্ডেল, চার্লস ডারউইন, জেবি ল্যামার, স্ট্যানলি মিলার। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অরিজিন অফ স্পেসিস, এই বইটা লিখেছিলেন ডারউইন, চার্লস ডারউইন। এটা খুবই ইজি প্রশ্ন। আর চার্লস ডারউইন অভিব্যক্তি সম্পর্কে যে মতবাদ দিয়েছিলেন তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক নির্বাচনবাদ। এরপরে রয়েছে ল্যামার্কের যে বই, সেই বইটার নাম ফিলোজফিক জুলজি। এগুলো একটু এক্সট্রা ইনফরমেশনের মধ্যে জেনে যাবে। আর গ্রেগর জোহার মেন্ডেল বংশগতির সম্পর্কে ধারণা দিয়েছিলেন, উনি হলেন বংশগতির জনক। এরপরে রয়েছে, দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া? এখানে 4টা অপশান রয়েছে, অ্যাজটোব্যাক্টর, এস্চেরিচিয়া, সিউডোমোনাস, মাইকোপ্লাজমা। এর মধ্যে 10-এর যে সঠিক আনসার হয়ে যাবে অ্যাজটোব্যাক্টর, এটাই নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া। বাকি যে অপশানগুলো রয়েছে এর মধ্যে এগুলো নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া নয়। যেমন মাইকোপ্লাজমা এটা সবথেকে ছোট্ট কোষ, বা এর কোষটা সবথেকে মানে ক্ষুদ্রতম কোষ যেটাকে বলা হয় তার উদাহরণ মাইকোপ্লাজমা। এরপরে রয়েছে, দেখো পেনিসিলিয়াম ক্রিসোজেনাস কোন ধরনের অণুজীব? ক্ষতিকর ব্যাকটেরিয়া, ক্ষতিকর ছত্রাক, উপকারী ছত্রাক, উপকারী প্রোটোজোয়া। 11 প্রশ্নের যে সঠিক অপশন হয়ে যাবে 11C হয়ে যাবে, উপকারী ছত্রাক। পেনিসিলিয়াম এক প্রকার ছত্রাক, পেনিসিলিয়াম থেকে হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিক প্রস্তুত করা হয় পেনিসিলিয়াম থেকে, তো সেই জন্য এগুলো এক ধরনের উপকারী ছত্রাক। নেক্সট রয়েছে, দেখো 12 প্রশ্ন, ক্রায় সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থ? তরল অক্সিজেন, তরল নাইট্রোজেন, তরল কার্বন ডাইঅক্সাইড, তরল মিথেন। এটা তো খুবই ইজি প্রশ্ন। তরল নাইট্রোজেন ব্যবহার করা হয় ক্রায় সংরক্ষণে। -196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে যখন কোনো মানে গাছের অংশ হোক, মানে রেণু আর জিন এগুলোকে সংরক্ষণ করে রাখা, সেটাকে ক্রায় সংরক্ষণ বলা হয়। বীজ এ সমস্ত সংরক্ষণ করে রাখা হয়। এরপরে
13 প্রশ্ন রয়েছে দেখো, ব্যক্তি থেকে ব্যক্তিতে পলিও রোগ ছড়ায় যার দ্বারা বাতাসে যৌন মিলনে দূষিত জল পতঙ্গ বাহক। দেখো 13 প্রশ্নের যে সঠিক আনসার হয়ে যাবে অপশান বি এরটা হয়ে যাবে, দূষিত জলের মাধ্যমে ছড়ায় পলিও রোগ। পলিও একটা ভাইরাস, পলিও ভাইরাসের প্রভাবে এই পলিও রোগ হয়। আর পলিও রোগের ক্ষেত্রে ওপিভি টিকা দেওয়া হয়, ওরাল পলিও ভাইরাস এই টিকাটা দেওয়া হয়। এরপরে 14 প্রশ্ন রয়েছে দেখো, বাদুর দ্বারা যে পরাগায়ন ঘটে তাকে কি বলা হয়? হাইড্রোফিলি, অর্নিথোফিলি, অ্যানিমোফিলি, কার্বোপটেরিফিলি। এখানে অবশ্যই কার্বোপটেরিফিলি হবে। এরপরে হাইড্রোফিলি মানে জল দ্বারা, আর অর্নিথোফিলি মানে পক্ষী দ্বারা যখন পরাগযোগ ঘটে, আর অ্যানিমোফিলি মানে বায়ু দ্বারা যখন পরাগযোগ ঘটে। এর লিস্টটা তোমাদেরকে ম্যারাথন ক্লাসে এর আগে একটা ক্লাসে দিয়েছিলাম, তোমরা দেখে নেবে। এরপরে রয়েছে 15 কোশ্চেন, উদ্ভিদের পুরুষ প্রজনন অঙ্গ পরাগধানীতে যা থাকে? বৃতি, গর্ভপত্র, পাপড়ি, পরাগরেণু। পুরুষ প্রজনন অঙ্গ পরাগধানীতে পরাগরেণু থাকে। দেখো তোমাদেরকে বলছি, তোমরা যদি এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করাচ্ছি, এর যদি পিডিএফ চাও অবশ্যই আমাকে বংবায়ন টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জানাবে যে তোমরা এই পিডিএফটা চাও, তবে আমি তোমাদেরকে পিডিএফগুলো উত্তর সহ প্রোভাইড করব। এর আগে যে কোশ্চেন আনসার সব প্রোভাইড করে দিয়েছি। তোমরা যারা দেখোনি, এনএম জিএনএম 2024 বলে প্লেলিস্ট করেছে রয়েছে, ওখানে তোমরা লাইফ সায়েন্সের 30 ডেজ চ্যালেঞ্জের সিরিজটা দেখবে। আর ওর সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা ওখানে জয়েন করে যেতে পারো। ওখানে তোমাদেরকে আমি অনেক কিছু প্রোভাইডস করি, ছোট ছোট জিনিস। আর এর মধ্যে এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো যদি সলভের পিডিএফ চাও সেটাও আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। এরপরে 16 প্রশ্ন রয়েছে দেখো, নিম্নলিখিত কোন পদ্ধতিতে ছোট উদ্ভিদ কলা থেকে খুব দ্রুত নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয়? সংকরকরণ, শাখা কলম, জোড় কলম, মাইক্রো প্রোপাগেশন। উদ্ভিদ কলা থেকে খুব দ্রুত উন্নত উদ্ভিদ সৃষ্টি করা, এটা মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে। অপশন ডি এরটা হয়ে যাবে সঠিক আনসার। মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিকে কলাকর্ষণ পদ্ধতিও বলা হয়, কারণ হচ্ছে এখানে উদ্ভিদের কলা ছোট ছোট সেলকে কালচার করে, সেখান থেকে প্ল্যান্ট সেলকে কালচার করে বিভিন্ন কালচার মিডিয়ামে, হরমোনযুক্ত কালচার মিডিয়ামে এখানে উদ্ভিদকে বৃদ্ধি করে, সেখান থেকে নতুন চারাগাছ উৎপন্ন করা হয়। এরপরে রয়েছে দেখো, ভিনকা রোজিয়া থেকে যে উপখাটি পাওয়া যায় সেটি হলো রেসারপিন, অ্যাট্রোপিন, ভিনক্রিস্টিন, মরফিন। এখানে যে সঠিক অপশান হয়ে যাবে ভিনক্রিস্টিন, এই উপকারটা পাওয়া যায়, অপশান বি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট দেখো, এখানে বাকি যে অপশানগুলো রয়েছে, রেসারপিন উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, আর মরফিন হচ্ছে গিয়ে ব্যথা বেদনা উপশম করতে সাহায্য করে। এরপরে 18 প্রশ্ন রয়েছে, এইচআইভিতে যে উৎসেচকটি আরএনএ থেকে ডিএনএ উৎপাদন করে? ট্রান্সক্রিপ্টেজ, ডিএনএ পলিমারেজ, হেলিকেজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। দেখো যখনই আরএনএ থেকে ডিএনএ হবে, আমরা সবসময় জানি ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হয়, তো সেখানে উল্টোটা যখন হবে ডিএনএ থেকে আরএনএ, সেক্ষেত্রে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এই উৎসেচকটা কাজে লাগবে। এরপরে রয়েছে দেখো 19 প্রশ্ন, মানুষের জননকোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? 60টি, 23টি, 46টি, 40টি। দেখো মানুষের কোষ এন প্রকৃতির হয় বা ডিপ্লয়েড প্রকৃতির হয়। আমাদের 2n সমান 46টি সংখ্যক ক্রোমোজোম রয়েছে, তাহলে n সমান 23টি ক্রোমোজোম হবে, অপশান বি এটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট দেখো, লাল বর্ণান্ধতা যে নামে পরিচিত? ডিউটেরানোপিয়া, ট্রাইটানোপিয়া, প্রোটানোপিয়া, অ্যাম্বলায়োপিয়া। এখানে যে সঠিক অপশান হয়ে যাবে 20 দাগের বি এরটা, প্রোটানোপিয়া বলা হয় লাল বর্ণান্ধতাকে, আর ট্রাইটানোপিয়া বলা হয় নীল বর্ণান্ধতাকে, ডিউটেরানোপিয়া বলা হয় সবুজ বর্ণান্ধতাকে। এরপরে রয়েছে দেখো 21 প্রশ্ন, ডিএনএর সঙ্গে সংযুক্ত অত্যন্ত ক্ষারক প্রোটিনটি কোনটা? হিস্টোন, অ্যালবুমিন, গ্লোবুলিন, ফাইব্রিনোজেন। এখানে 21 প্রশ্নের সঠিক আনসার হবে অপশান এরটা, হিস্টোন। হিস্টোন এক প্রকার ক্ষারীয় প্রোটিন। আর এরপরে রয়েছে দেখো, ডিএনএর সঙ্গে কিন্তু গ্লোবুলিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন এগুলো থাকে না, হিস্টোন প্রোটিনই যুক্ত থাকে। এরপরে 22 প্রশ্ন রয়েছে, কোন শব্দটি একটি, এখানে অপশান এলিমিনেট করতে পারবে। 21 প্রশ্নটা তোমরা যদি একটু ডিএনএ কী কী দিয়ে তৈরি হয় সেটা জানো, তখনই কিন্তু অপশানটা এলিমিনেট করে দিতে পারবে। দেখো কোনো 22 প্রশ্নটা দেখো, কোন শব্দটি একটি জীবের সামগ্রিক জিনগত উপাদানকে সঠিকভাবে বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়? জিন, জিনোম, নিউক্লিয়াস, প্রোটিওম। এখানে 22 প্রশ্নের যে সঠিক অপশান হয়ে যাবে সি এরটা, জিনোম। নেক্সট রয়েছে 23 প্রশ্ন,
মেলিয়াস ইনকা স্টেপিস নামক ছোট হাড় তিনটি নিম্নলিখিত কোন জ্ঞানেন্দ্রিয়তে পাওয়া যায়? চক্ষু, নাসিকা, কর্ণ, জিহ্বা। এটা খুবই সোজা প্রশ্ন। হচ্ছে কি এই তিনটা যে হাড় এগুলো আমাদের কানের মধ্যে পাওয়া যায়। এর মধ্যে স্টেপিস হলো আমাদের দেহের সবচেয়ে ক্ষুদ্রতম হাড়। এটা পরীক্ষায় যদি আসে দেহের সব থেকে ক্ষুদ্রতম হাড় কোনটা? স্টেপিস, যেটা আমাদের অন্তঃকর্ণে পাওয়া যায় বা কর্ণের মধ্যে পাওয়া যায়। এই যে কর্ণ সম্পর্কে যা যা ধরনের প্রশ্ন আসে এর এক্সট্রা ইনফরমেশনগুলো এর আগের একটা ম্যারাথন ক্লাসে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখতে পারো চাইলে। তোমরা যদি ওই ম্যারাথন ক্লাসে যে কি পয়েন্টসগুলো পড়তে পারো না, ওখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে। সেই জন্যই তোমাদের জন্য ওই ক্লাসগুলো করাচ্ছিলাম। তোমরা অনেকে পছন্দ করছো না, তোমরা কোশ্চেন আনসার সিরিজ করবে বলছো। দেখো, কোশ্চেন আনসার সিরিজ তো আমি করিয়ে দেবো, কিন্তু কোশ্চেন আনসার সিরিজ করে তোমরা কিন্তু ওই টপিক থেকে অন্য ধরনের প্রশ্ন আসলে পারবে না করতে। তো সেই জন্য আমি তোমাদের জন্য ভেবেছিলাম যে একটা প্রশ্নের আন্ডারে যত ধরনের কি পয়েন্টস হয় সেগুলো তোমাদেরকে বলে দেবো, কিন্তু তোমরা ওই ক্লাসগুলো খুব একটা পছন্দ করছো না। তো সেই জন্যই ভাবছি কোশ্চেন আনসার সিরিজই আবার নিয়ে চলে আসবো। দেখো, এরপরে 24-এর প্রশ্ন রয়েছে বার্ডিং পদ্ধতিতে যার অযৌন জনন ঘটে? পেনিসিলিয়াম, স্যাকারোমাইসিস, ব্যাসিলাস। দেখো, 24-এর যে বার্ডিং পদ্ধতিতে স্যাকারোমাইসিস বা ইস্টের কোরকোদ্গম, বার্ডিংকেই কোরকোদ্গম বলে। এই অযৌন জনন পদ্ধতিটা ইস্টের মধ্যে দেখা যায়। ইস্টের বিজ্ঞানসম্মত নাম স্যাকারোমাইসিস। এরপরে রয়েছে দেখো, আর বাকি অপশনগুলো একটু বলে দিই। এর মধ্যে অ্যামিবার দ্বিবিভাজন দেখা যায়, বা হচ্ছে গিয়ে দ্বিবিভাজন বা অনেক সময় কিন্তু বহু বিভাজনও অ্যামিবার ক্ষেত্রে দেখা যায়। আর যেটা বলছিলাম পেনিসিলিয়ামের কনিডিয়া উৎপন্নের মাধ্যমে এদের অযৌন জনন সম্পন্ন হয়। এরপরে 25-এর প্রশ্ন রয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি বেমতন্তু সৃষ্টির সঙ্গে জড়িত? লাইসোজোম, গলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোটিবিউলস। দেখো, বেমতন্তু সৃষ্টির সঙ্গে যেগুলো যেটা জড়িত, 25-এর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি এরটা, মাইক্রোটিবিউলস যুক্ত থাকে। নেক্সট রয়েছে প্রোটিন সংশ্লেষের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত গলজি বডি, রাইবোজোম, নিউক্লিয়াস, লাইসোজোম। অবশ্যই রাইবোজোমের মধ্যে যে রাইবোজোমের গায়ে মানে এই যে রাইবোজোম যেগুলো, এর মধ্যে প্রোটিন সংশ্লেষের সাইট থাকে। তো সেই জন্য এই প্রোটিন সংশ্লেষের সাইট থাকে বলে রাইবোজোমকে বলা হয় হচ্ছে কি প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এরপরে রয়েছে দেখো হচ্ছে কি গলজি বডিস ক্ষরণ, যে কোনো ক্ষরণ কাজে অংশগ্রহণ করে। হরমোন, বজ্র পদার্থ, এই সমস্ত ক্ষরণ কাজে অংশগ্রহণ করে গলজি বডি। লাইসোজোম আত্মঘাতী থলি হিসাবে কাজ করে। কোনো কোষ যদি মৃত হয়ে যায় বা ঠিকঠাক মতো কাজ করতে না পারে, সেই কোষটাকে ধ্বংস করে দিয়ে ওখানে নতুন কোষ জন্মানোর জন্য সাহায্য করে এই লাইসোজোম। আর নিউক্লিয়াস যেহেতু পুরো কোষের সমস্ত কাজ নিয়ন্ত্রণ করে, সেজন্য নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়, ব্রেন অফ সেল। এগুলো একটু খেয়াল রাখবে এক্সট্রা ইনফরমেশনের মধ্যে। 27-এর প্রশ্ন রয়েছে নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি মশকবাহিত নয়? ডেঙ্গু, চিকুনগুনিয়া, প্লেগ, ম্যালেরিয়া। মশকবাহিত মানে মশাবাহিত রোগ নয়। 29-এ যে সঠিক অপশন হয়ে যাবে অপশন বি, এটা চিকুনগুনিয়া। এরপরে এর যে ডেঙ্গু রয়েছে, চিকুনগুনিয়া নয়, এখানে একটু ভুল বলা হয়ে গেল। 27-এর প্রশ্নের যে সঠিক অপশন হবে প্লেগ হবে। প্লেগ ইঁদুরের দ্বারা ছড়ায়। প্লেগ কিন্তু মশাবাহিত রোগ নয়। ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া এগুলো কিন্তু সব মশাবাহিত রোগ। ডেঙ্গু এডিস মশার দিয়ে ছড়ায়, স্ত্রী এডিস মশা। আর ম্যালেরিয়া অ্যানোফিলিস মশার সাহায্যে ছড়ায়, অ্যানোফিলিস। তো এরপরে রয়েছে দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের বিপন্ন প্রজাতিদের মধ্যে একটি? চিত্রমৃগ, ময়ূর, একশৃঙ্গলা গন্ডার, চিতা। ভারতের বিপন্ন প্রজাতিদের মধ্যে যেটা 28-এর হয়ে যাবে অপশন বি এরটা, একশৃঙ্গওয়ালা গন্ডার। নেক্সট 29-এর প্রশ্ন রয়েছে কোনটি প্রতিবর্ধক ক্রিয়া নয়? কাশি, চোখ মিটমিট, ঘর্মস্রাব, হাঁচি। দেখো, 29-এর প্রশ্নের যে সঠিক অপশন হয়ে যাবে এখানেও বি অপশন হয়ে যাবে। ঘর্ম, আমাদের দেহ থেকে যে ঘাম নিঃসরণ হয়, এটা প্রতিবর্ধক ক্রিয়া নয়। বাকিগুলো সব প্রতিবর্ধক ক্রিয়া। আর প্রতিবর্ধক ক্রিয়া আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে যে সুষুম্না কাণ্ড রয়েছে,
এই সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা পরীক্ষায় আসছে যে প্রতিবর্ধ ক্রিয়া কোন অংশ দিয়ে নিয়ন্ত্রিত হয়, মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড বা অন্য কোনো অংশ দিয়ে দেবে। অবশ্যই মনে রাখবে সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় প্রতিবর্ধক ক্রিয়া। 30-এর প্রশ্ন রয়েছে দেখো, এটাই ক্যাটাগরি 1 এর লাস্ট প্রশ্ন। যে মাইটোটিক মেটাফেজ দশাগুলিতে ভি আকৃতির ক্রোমোজোম দেখা যায় তারা হলো অ্যাক্রোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, অ্যাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক। 30-এর প্রশ্নের যে সঠিক অপশন হয়ে যাবে 30-এর সি, মেটাসেন্ট্রিক। যেগুলো মেটাফেজ দশাতে ভি আকৃতির ক্রোমোজোম দেখা যায়, অর্থাৎ যে ক্রোমোজোমগুলোতে মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকে এবং দুপাশের বাহুগুলো সমান থাকে, সেক্ষেত্রেই ভি আকৃতির ক্রোমোজোম আমরা দেখতে পাবো। আর হচ্ছে গিয়ে যেটা বলেছে বাকিগুলো সাবমেটাসেন্ট্রিক, যখন ক্রোমোজোমের একদম মাঝ বরাবরে সেন্ট্রোমিয়ার না থেকে সেন্ট্রোমিয়ারটা একটু সেন্ট্রোমিয়ার থেকে দূরে সরে থাকে, অর্থাৎ মাঝ অঞ্চল থেকে দূরে সরে থাকে, তার জন্য একটা বাহু ছোট হয় ক্রোমোজোমের আর একটা বাহু বড় হয়, সেগুলোকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক। আর অ্যাক্রোসেন্ট্রিক বলা হয় যেগুলো একদম হচ্ছে গিয়ে মানে যাদের ক্রোমোজোমের যে বাহুটা একদম ছোট হয়, একটা বাহু আর একটা বাহু অনেকটা বড় হয়, যে আকৃতির মতন ঠিক দেখতে হয়, সেগুলোকে অ্যাক্রোসেন্ট্রিক বলা হয়। অ্যাসেন্ট্রিক মানে যেগুলোতে সেন্ট্রোমিয়ার থাকে না, সেগুলোকে বলা হয় অ্যাসেন্ট্রিক। এরপরে ক্যাটাগরি 2 এর প্রশ্ন দেখো, 31-এর প্রশ্নটা রয়েছে, সবাত শ্বসনে গ্লুকোজ এটা জারিত হয়ে কি উৎপন্ন হয়? গ্লুকোজ জারিত হয়ে অবশ্যই যেটা উৎপন্ন হয় ইথাইল অ্যালকোহল আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সরি, সবাত শ্বসন বলেছে এখানে, সবাত শ্বসনে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয় না, সবাত শ্বসনে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হয়। অপশান এ আর সি এরটা হয়ে যাবে সঠিক আনসার। এখানে আমি এটা অবাত শ্বসন ভেবে ইথাইল অ্যালকোহল বলেছিলাম। ইথাইল অ্যালকোহল অবাত শ্বসনের ক্ষেত্রে উৎপন্ন হয়, সবাত শ্বসনে উৎপন্ন হয় না। সবাত শ্বসনের 3টা ধাপ রয়েছে, পর্যায় রয়েছে, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র আর প্রান্তীয় শ্বসন। এর মধ্যে গ্লাইকোলাইসিসটা কোষের সাইটোপ্লাজমে ঘটে, আর যেটা হচ্ছে গিয়ে ক্রেবস চক্র আর প্রান্তীয় শ্বসন মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে। এরপরে 32-এর প্রশ্ন রয়েছে দেখো, স্বাভাবিক সাইনোভিয়াল তরল যেগুলি দ্বারা গঠিত হয় হাইলুরোনিক অ্যাসিড, অ্যাসিটাইল কোলিন, লুব্রিসিন, ফাইব্রিনোজেন। 32-এর যে সঠিক অপশন হয়ে যাবে এ আর বি, হাইলুরোনিক অ্যাসিড আর লুব্রিসিন দিয়ে গঠিত হয় স্বাভাবিক সাইনোভিয়াল তরল। সাইনোভিয়াল তরল কোথায় দেখা যায়? অস্থিসন্ধির মাঝে দুটো হাড়ের যে জোড় থাকে তার মাঝখানে এই পিচ্ছিল পদার্থটা থাকে, যেটাকে সাইনোভিয়াল তরল বলা হয়। এগুলো কি করে, হাড় যখন দুটো হাড়ের মধ্যে যখন ঘষা লাগে তখন কিন্তু হাড়কে ক্ষয়জনিত সমস্যা থেকে রোধ করতে সাহায্য করে। আর সাইনোভিয়াল তরল কমে গেলে তখন কিন্তু আমাদের চলাফেরা করতে, হাঁটু মুড়তে বিভিন্ন কষ্ট হয়। তো সেই কারণে সাইনোভিয়াল তরল এগুলো অস্থিসন্ধির মাঝখানে থাকে, দুটো হাড়ের জোড়ের মাঝখানে। 33-এর প্রশ্ন রয়েছে, ক্যারিওটাইপিং যা বর্ণনা করে। কোনটা ক্যারিওটাইপিংকে বর্ণনা করে? ক্রোমোজোমের অঙ্গসংস্থান, ক্রোমোজোমের অস্বাভাবিকতা, ক্রোমোজোমের সংখ্যা, ক্রোমোজোমের নিউক্লিওটাইড ক্রম। এখানে 33-এর প্রশ্নের যে সঠিক অপশন হয়ে যাবে অপশান এ আর বি হবে। ক্রোমোজোমের অঙ্গসংস্থান এটা বর্ণনা করে, আর ক্রোমোজোমের সংখ্যা এটা বর্ণনা করে ক্যারিওটাইপিং। এরপরে 34-এর প্রশ্ন রয়েছে দেখো, 34-এর যে মানুষের শুক্রাণুর অ্যাক্রোসোমে কি থাকে? অ্যালকালাইন ফসফেটেজ, হাইলুরোনিডেজ, রেনিন, অ্যাক্রোসিন। 34-এর প্রশ্নের যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি আর ডি, হাইলুরোনিডেজ আর অ্যাক্রোসিন, এই দুটো মানুষের শুক্রাণুর অ্যাক্রোসোমে থাকে। নেক্সট 35-এর প্রশ্ন রয়েছে দেখো, লাইসোজেনিক চক্রে নিম্নলিখিত কোন ঘটনাগুলি ঘটে? পোষক ব্যাকটেরিয়া কোষের বিদারণ ঘটে, ভাইরাস একটি প্রভেদ সৃষ্টি করে, অপত্য ভাইরাস কণা সৃষ্টি হয়, পোষক ব্যাকটেরিয়াতে নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। লাইসোজেনিক চক্রে যেটা দেখা যায় এখানে অপশন হয়ে যাবে বি আর ডি, ভাইরাস একটি প্রভাব সৃষ্টি করে আর পোষক ব্যাকটেরিয়াতে নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, এটা লাইসোজেনিক চক্রে দেখা যায়। আর লাইটিক চক্রে কোষের বিদারণ ঘটে। 35-এর প্রশ্ন। এবারে 36-এর প্রশ্ন রয়েছে দেখো, ডোমেইন আর্কেয়াতে কারা অন্তর্ভুক্ত? প্রোটিওব্যাকটেরিয়া, মিথানোজেন, সায়ানোব্যাকটেরিয়া, হ্যালোফিলস। দেখো, ডোমেইন আর্কেয়াতে সমস্ত ব্যাকটেরিয়াগুলোই থাকে,
এর মধ্যে যে অপশানগুলো হয়ে যাবে 36-এর, অপশান সি আর ডি হয়ে যাবে সঠিক আনসার। মিথানোজেন্স আর হ্যালোফিলস এগুলো থাকে ডোমেন আর্কিয়াতে। নেক্সট 37-এর প্রশ্ন রয়েছে। 37-এর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি নন আয়োনাইজিং রেডিয়েশন? আলফা কণা, গামা কণা, অতিবেগুনি রশ্মি, মাইক্রোওয়েভস। 37-এর প্রশ্নের সঠিক অপশন হয়ে যাবে অপশন সি আর ডি। অতিবেগুনি রশ্মি আর মাইক্রোওয়েভ এগুলো নন আয়োনাইজিং রেডিয়েশন। আলফা কণা, গামা কণা কিন্তু আয়োনাইজিং রেডিয়েশন। এরপরে রয়েছে 38-এর প্রশ্ন, যে পদ্ধতিতে এক্সিটু সংরক্ষণের জন্য গৃহীত হয়? ক্রায় সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেন, জাম প্লাজম ব্যাংক, জাতীয় উদ্যান। তোমরা দেখেছো তোমাদের প্রতি বছরের সেটে কিন্তু এই জায়গা থেকে এক্সিটু সংরক্ষণ, ইনসিটু সংরক্ষণের জায়গাগুলো থেকে আর এই যে নাইট্রোজেন চক্রের জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। এই জায়গাগুলো কিন্তু এখন তোমরা ভালো করে পড়তে থাকো। মানে এই জায়গা থেকে যে ধরনের প্রশ্নই আসুক না কেন যাতে সলভ করতে পারো সেভাবে প্রিপারেশনটা নাও। দেখো 38-এর প্রশ্নের যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এ, বি হবে আর সি হয়ে যাবে। ক্রায় সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেন, জাম প্লাজম ব্যাংক এই সবগুলোই ইনস্টিটিউট সংরক্ষণের মধ্যে পড়ে। একমাত্র ন্যাশনাল পার্ক যেটা ইনস্টিটিউট সংরক্ষণের মধ্যে পড়ে। এরপরে 39-এর প্রশ্ন রয়েছে, দেখো জীবাণুগুলির কোন কম্বিনেশনগুলিতে সবকটা নাইট্রোজেন চক্রের সঙ্গে যুক্ত? অ্যাজটোব্যাক্টার, নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার, এসচেরিচিয়া, নাইট্রোসোমোনাস থিওব্যাসিলাস, ক্লস্ট্রিডিয়াম, নাইট্রোব্যাক্টার রাইজোবিয়াম, ক্লিবেসিলা, রাইজোবিয়াম, সালমোনেলা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 39-এর অপশন এ আর সি হয়ে যাবে। অ্যাজটোব্যাক্টর, নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, নাইট্রোব্যাক্টর, রাইজোবিয়াম এই সবগুলোই ব্যাকটেরিয়া নাইট্রোজেন চক্রের সঙ্গে জড়িত। এরপরে লাইফ সায়েন্সের লাস্ট প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন, ডিএনএ যেগুলির দ্বারা গঠিত হয়ে থাকে? পেন্টোজ শর্করা, গ্লুকোজ, ফসফেট, নাইট্রোজেন বেস। তাহলে ডিএনএ গঠিত হয় অপশন এ, বি, ডি হয়ে যাবে। পেন্টোজ শর্করা দিয়ে, ফসফেট আর নাইট্রোজেন বেস দিয়ে, এইগুলো দিয়ে ডিএনএ তৈরি হয়। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না। তোমরা যত লাইক শেয়ার কমেন্ট করবে ততই আমি মোটিভেশন পাবো তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনার। আর তোমরা আমাকে মোটিভেশন দিলে তবেই তো আমি তোমাদের জন্য নতুন নতুন ক্লাস ভালো করে নিয়ে আসার মোটিভেশন পাবো। তোমরাই যদি না ঠিকঠাক করে ভিউজ আসে, তোমরা যদি না পুরো ভিডিও দেখো তবে তো আমিও মোটিভেশন পাবো না তোমাদের জন্য কিছু করার। তো সেজন্য তোমাদেরকে বলছি তোমরা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা যাতে সবাই এইবারেই এনএম জেএনএম ক্র্যাক করতে পারো তার জন্যই এই ক্লাসগুলো নিয়ে আসা। বারে বারে আমরা যত একটা টপিককে প্র্যাকটিস করব ততই কিন্তু আমাদের অ্যাকুরেসির সংখ্যা বাড়বে। তোমরা ভেবো না যে এর আগে তো এইগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার করানো রয়েছে তাহলে আবার কেন করাচ্ছি। এটাই তো এরই কারণ যে আমরা একটা কোশ্চেনকে যতবার করে প্র্যাকটিস করব আমাদের অ্যাকুরেসির সংখ্যা তত বাড়বে। আর আমরা যদি 1000 কোশ্চেন করে চলে যাই আর সবাই সবটা একটা একটা করে করেছি কিছু বুঝলামই না, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কোর তোলাটা খুব চাপের হয়ে যাবে। সেই জন্য যে কোনো জিনিসটা আমরা যদি বুঝে নিতে পারি না তাহলে সেই টপিকটা থেকে যে ধরনেরই প্রশ্ন আসুক আমরা সঠিক আনসার দিয়ে বেরিয়ে আসতে পারবো। তো সেই জায়গাটাকে মাথায় রেখে এখন যেগুলো ইম্পর্টেন্ট টপিক রয়েছে ওইগুলো বারে বারে দেখো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোতে যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন বারে বারে এসেছে ওই চ্যাপ্টারগুলোকে একদম আত্মস্থ করার চেষ্টা করো। আজকের ক্লাস শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।